পরিষদের নুরুল হক, জিএস ছাত্রলীগের গোলাম রাব্বানী, কর্মীদের ব্যাপক হইচই, ফল প্রত্যাখ্যান। অনিয়ম বিক্ষোভ, ফের ভোট গ্রহণে ডাকসুর উত্তেজনাকর নির্বাচন। 18 হলের 12টিতে ভিপি ছাত্রলীগের, 6টিতে স্বতন্ত্র। উন্নয়ন সহযোগী হয়ে বাংলাদেশের পাশে থাকবে ভারত, সন্ত্রাসী সংগঠনকে প্রশ্রয় না দেওয়ার ঘোষণা। হাসিনা মোদি ভিডিও কনফারেন্স, 4টি প্রকল্পের যৌথ উদ্বোধন। গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ানো নিয়ে গণশুনানি, সঞ্চালন চার্জ সমন্বয় করার প্রস্তাব। আবারও দাম বাড়ানো অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞরা। সদরঘাটে নৌকাডুবিতে আহত ব্যক্তির মৃত্যু, এ নিয়ে প্রাণ হারালেন একই পরিবারের 7 জনই। সরানো হচ্ছে 3টি খেয়াঘাট, নির্দিষ্ট একটিতেই পারাপার। দেখছিলেন শিরোনাম বাংলার সময়ে, সঙ্গে আছি আমি আফজাল হোসেন। ডাকসুর ভিপি নির্বাচিত হলেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নূর, জিএস ছাত্রলীগের গোলাম রাব্বানী এবং এজিএস নির্বাচিত হয়েছেন সাদ্দাম হোসেন। রাত 3:15টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফল ঘোষণা করেন উপাচার্য ডক্টর আখতারুজ্জামান। সহসভাপতি পদে মোহাম্মদ নুরুল হক, তিনি পেয়েছেন 11,062 ভোট এবং নির্বাচিত। ডাকসুর ভিপি পদে বিজয়ী হিসেবে সাধারণ ছাত্র সংরক্ষণ পরিষদের নুরুল হক নুরুর নাম ঘোষণার পর এভাবেই থমকে যায় ফল ঘোষণার প্রক্রিয়া। জিএস পদে গোলাম রাব্বানী ও এজিএস পদে সাদ্দাম হোসেনের নামে হর্ষধ্বনি এলেও ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পরিবেশ। টানা প্রায় আধ ঘন্টা হট্টগোল করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে গোলাম রাব্বানীর হস্তক্ষেপেই পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে ভিপি পদের ফল প্রত্যাখ্যান করে আবারও নির্বাচন দাবি করে ছাত্রলীগ। যিনি ডাকসুর প্রেসিডেন্ট অনারেবল প্রেসিডেন্টের বাসায় হামলা করেছে, সে কখনো ডাকসুর ভিপি হতে পারে না। আমার দাবি হচ্ছে ওই ঘটনার তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি, ওই তদন্ত রিপোর্ট প্রকাশ করতে হবে। এই আজকে যে হয়েছে রোকেয়া হলে, সেই ঘটনা তদন্ত করতে হবে। ভিপি পদে যে নির্বাচন, সেটাকে প্রত্যাখ্যান করছি। আমরা পুনরায় নির্বাচন চাই। উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে এই দাবিতে স্লোগান দিতে থাকেন ছাত্রলীগ কর্মীরা। কেন্দ্রীয় বাকি 22 পদের একটিতে ছাড়া সবগুলোতেই জয় পেয়েছেন ছাত্রলীগের প্রার্থীরা। এছাড়া 18টি হলের 12টিতে ভিপি পদে ছাত্রলীগের প্রার্থী জয় পেয়েছে। 6টি হলে ভিপি হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করছেন ছাত্রলীগের কর্মীরা। সেখানে আছেন আমাদের রিপোর্টার রাশেদ বাপ্পি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাপ্পি। আফজাল, ডাকসু নির্বাচনের মাধ্যমে দীর্ঘ 28 বছরের বন্ধ্যাত্ব ঘুষলেও কিছু সংকট কিন্তু এখনো রয়ে গেছে। সংকট থেকে কিন্তু এখনো মুক্ত হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। এর কারণ হিসেবে আপনি জানেন যে গতকাল রাত 3:30টায় যখন নির্বাচনের ফল ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ডাকসুর সভাপতি ডক্টর আখতারুজ্জামান, ফল ঘোষণার পরপরই যে সংকটটি তৈরি হয়েছে, সেই সংকট এখনো রয়েছে। আমি একটু আমার পেছনটা দেখাতে যাই। আমরা এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আখতারুজ্জামানের বাসভবনের সামনে। আপনি জানেন গতকাল যখন নির্বাচনের ফল ঘোষণা করা হয়, ফলে কিন্তু এগিয়ে রয়েছেন ভিপি পদে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থী নুরুল হক নুরু। তার নাম ঘোষণার পরপরই কিন্তু যে আমরা যেখানে ছিলাম আর কি, যেখান থেকে ফল ঘোষণা করা হয়েছে সিনেট ভবন মিলনায়তনে, সেখানেই সাধারণ শিক্ষার্থীরা, ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। তারা এই নুরুল হক নুরুর যে ফল, এই ফলের তারা কিন্তু বয়কট করেছেন। একই সঙ্গে এই ফলাফল প্রত্যাখ্যান করেছেন ভিপি নির্বাচনের। এবং
সাধারণ শিক্ষার্থীরা এবং আমি ছাত্রলীগের যে জিএস যিনি মনোনীত হয়েছেন গোলাম রাব্বানী, যিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকও, তার সঙ্গে আমরা কথা বলেছি। এই সংকট কেটে যাওয়ার সিনেট ভবন থেকে বের হওয়ার পরে তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে এই যে ভিপি পদের যে নির্বাচন, এই নির্বাচনে তারা বয়কট করছেন, বর্জন করছেন। তারা বলছেন যে পুনরায় এই ভিপি পদে ভোট গ্রহণ করতে হবে। ঠিক এই দাবিতেই কিন্তু এখন আমরা যে জটলা দেখতে পাচ্ছেন দর্শক, সেই জটলা কিন্তু আমরা গতকাল রাত 3:30টার পর থেকেই উপাচার্যের বাসভবনের সামনে দেখতে পাচ্ছি। এখানে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একই সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছেন। তারা দাবি করছেন যতক্ষণ না পর্যন্ত এই পদের ভোট বাতিল না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন করবেন। একই সঙ্গে এই ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে গত বেশ কিছু সময় ধরে এই যে নুরুর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তারা তুলছেন। এর মধ্যে কোটা সংস্কার আন্দোলনের সময় উপাচার্যের বাসভবনে হামলা থেকে শুরু করে একই সঙ্গে আজ গতকাল যখন নির্বাচন চলছিল ঠিক সেই মুহূর্তে রোকেয়া হলেও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেই সব অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তারা দায়ী করছেন এই নুরু এবং তার যে প্যানেলে যারা রয়েছেন তাদেরকে। ঠিক এই বিষয়গুলো তারা তুলে ধরে এই বিষয়গুলোর তারা উপযুক্ত বিচার এবং তদন্ত, একই সঙ্গে এই যে নির্বাচন, এই নির্বাচনের যে ভিপি পদ, এই ভিপি পদের তারা নতুন করে তারা নির্বাচন চাচ্ছেন এবং এই পদে নির্বাচন তারা বয়কট করছেন। এছাড়া অন্য যেসব পদগুলো রয়েছে সেই সব পদের ব্যাপারে কিন্তু তারা তেমন কোনো আপত্তির কথা জানাননি। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে নির্বাচনে কিন্তু ছাত্রলীগ বাদে বাকি যে প্যানেলগুলো রয়েছে তারা কিন্তু বয়কট ঘোষণা করেছিল এবং সেই প্যানেলগুলোর পক্ষ থেকে আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের অবস্থান কর্মসূচি, একই সঙ্গে ক্লাস পরীক্ষা বর্জনেরও একটি কর্মসূচি রয়েছে। একই সঙ্গে আমার পেছনে তো দেখতেই পাচ্ছেন যে ছাত্রলীগের নেতাকর্মীরা তারাও কিন্তু অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ যে সংকট আমরা দেখতে পাচ্ছি নির্বাচন পরবর্তী, সেই সংকট কখন কাটে, কখন পরিস্থিতি স্বাভাবিক, সেটি কিন্তু এখনো বলা যাচ্ছে না। আফজাল, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। ডাকসুর ভিপি পদে পুনর্নির্বাচনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। সেই খবরে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাশেদ বাপ্পি। ডাকসু নির্বাচনের দিনটি ছিল উত্তেজনায় ঠাসা। ভোট গ্রহণ শেষ হওয়ার মাত্র 1 ঘন্টা আগে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করে প্রায় সব ছাত্র সংগঠন। উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে তার পদত্যাগ সহ পুনর্নির্বাচনের দাবিও করেন তারা। এসবই নাটক দাবি করে ছাত্রলীগ। অচলাবস্থার অবসানের দিন সোমবার, তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সকালটি ছিল অন্যরকম। ভোট দিতে ভোর থেকেই লম্বা লাইনে দাঁড়িয়েছিলেন তারা। বেশিরভাগ হলেই উৎসাহ নিয়ে চলেছে ডাকসু নির্বাচন। কথা ছিল ভোট চলবে দুপুর 2টো পর্যন্ত, কিন্তু ভোটারের সংখ্যা বেশি হওয়ায় অনেক হলে দুপুর 2টোর পরে চলে ভোট গ্রহণ। প্রায় 3 দশক পর ডাকসুর সাক্ষী হলো শিক্ষার্থীরা। সুশৃঙ্খলভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি করতে পেরেছে বলে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে কোনো ঐতিহাসিক সাক্ষী কিন্তু শুধু আনন্দেরই না, গর্বের বটে। 38টা ভোট একসাথে দেওয়া, এই বিষয়টা অনেক ভালো লাগছে। সকালে দেখেন উপস্থিতি প্রচুর। প্রথম বর্ষে আমরা এসেই ডাকসু নির্বাচন পেয়েছি, অবশ্যই অনুভূতি অনেক ভালো। তবে পরিস্থিতি উল্টে যায় দুপুরের দিকে। দুপুর 1:15টায় হঠাৎই মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ ছাড়া বাকি সব প্যানেল নির্বাচন বর্জন করে। ভোট ডাকাতি নির্বাচনের সমস্ত পরিস্থিতি বিবেচনা করে, আমরা প্রেক্ষাপট বিবেচনা করে আমরা এই নির্বাচন বর্জন করছি। এই প্রশাসন যে নির্বাচন তারা করতে যাচ্ছিল, এই নির্বাচন আমরা কিছুতেই মানি না। কুয়েত মন্ত্রী হলে বস্তাভর্তি সিলমারা ব্যালট পাওয়া গেছে ভোট গ্রহণের আধা ঘন্টা আগে। এসএম হলে লিফলেটিং করতে শুধুমাত্র ছাত্রলীগের লিফলেটিং বাদে অন্য কারো লিফলেটিং করতে দেওয়া হয়নি। এরপর পরেই নির্বাচন বর্জনকারীরা অবস্থান নেয় উপাচার্যের বাসভবনের সামনে। নির্বাচনে নানা অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেন তারা। বিকেল 4:15টার দিকে ছাত্রলীগ সংবাদ সম্মেলন করে মধুর ক্যান্টিনে। তাদের দাবি, ভোট নিয়ে নানা সংগঠন নাটক করছে। নতুন করে ভোটের কথা বলছেন, এটি হাস্যকর। তবুও আমি বলছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি বিবেচনা করে সেই বিষয়টি তারা চিন্তা করতে পারে। আমরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখেছি ওটা ভুয়া ব্যালট, যেটা সাদা কালো অফসেটে, এটা ভুয়া ব্যালট। অরিজিনাল ব্যালট সেখানে কোনো মিল নেই এবং যে ক্রস দেওয়া হয় যে নিয়ম সেটাও মিল নেই। উপাচার্যের দাবি, নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমি অনেকগুলো ভোট কেন্দ্র পরিদর্শন করেছি, সব জায়গায় দেখেছি একেবারে সারিবদ্ধভাবে আমাদের শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে
অত্যন্ত একটি আনন্দ ঘন পরিবেশে যেভাবে ভোট প্রয়োগ করছে সেটা আমাদের জন্য নতুনভাবে অনুপ্রেরণা দেয়। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের কুয়েত মৈত্রী হলে ঘটেছিল, যেই মুহূর্তে আমি এটি জেনেছি তাৎক্ষণিকভাবেই কিন্তু শক্ত অবস্থান নিয়েছি। নির্বাচনে মোট ভোটার ছিলেন প্রায় ৪৪,০০০। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এর আগে বেগম রোকেয়া, কুয়েত মৈত্রী ও সুফিয়া কামাল হলে অনিয়মের অভিযোগে ছাত্রীরা বিক্ষোভ করে। সিল দেয়া ব্যালট পাওয়ায় কুয়েত মৈত্রী হলের প্রভোস্টকে বরখাস্ত করা হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে নির্ধারিত সময়ের ৩ ঘন্টা পর মৈত্রী হলে ভোট হয়। এদিকে ভোট শুরুর কয়েক ঘন্টা পর রোকেয়া হলের ভোট গ্রহণ বন্ধ হলেও দুপুর ৩টা থেকে আবারও শুরু হয়। কুয়েত মৈত্রী হলে সকাল ৮টা থেকে ভোট শুরুর কথা থাকলেও ছাত্রীদের বাধার মুখে নির্দিষ্ট সময়ে ভোট গ্রহণ শুরু করতে পারেনি নির্বাচন কমিশন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, অন্যান্য হলের মতো খালি ব্যালট বাক্স তাদের দেখানো হয়নি। পরে বস্তা ভর্তি সিল মারা ব্যালট পেপার উদ্ধার করে শিক্ষার্থীরা। এরপরেই বিক্ষোভ শুরু করেন তারা। রিডিং রুম যেটা, সেখানে গিয়ে ভিতর থেকে দরজা লেগে দেয়। ভোট শুরু আমরা করতে দেয়নি। এখন ব্যালট বক্স চেক করে দেখা যাচ্ছে সবগুলো ছাত্রলীগের সিল দেওয়া। এখানে আগে থেকে ছাত্রলীগের যে ভিপিজিএস প্রার্থী ছিল তাদের সিল মারা ছিল। এ সময় ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও রিটার্নিং কর্মকর্তারা। পরে তারা জানান অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অনিয়ম হয়েছে, সেটা তদন্ত করে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা গ্রহণযোগ্য নয়। প্রশাসন হলের প্রভোস্টকে প্রত্যাহার করে নতুন প্রভোস্ট হিসেবে মাহবুবা নাসরিনকে নিয়োগ দেন। পরে সকাল 11:10-এ এই কেন্দ্রের ভোট গ্রহণ শুরু হয়। তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে, যেন কোনো কার্যক্রমে আমাদের স্বাভাবিকভাবে চলে। সবাই আশ্বস্ত এবং সবাই উৎসব মুখর পরিবেশেই দিচ্ছে। সবাই ভেতরে অবজারভার হিসেবেও আছে সব দল থেকে। বেগম রোকেয়া হলেও নানা অনিয়মের অভিযোগ করেন শিক্ষার্থীরা। তবে তা অস্বীকার করে ছাত্রলীগ নেতারা দাবি করেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এই ষড়যন্ত্র। যেভাবে কোটা আন্দোলন হয়েছে, নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে, যেভাবে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল, সেম ঘটনা এখানে ঘটেছে। এখানে বলছে চুরি হয়েছে, কারচুপি হয়েছে। এটা হল সংসদে ছিল, দরজা ভেঙে বের করেছে। এছাড়া কবি সুফিয়া কামাল হলেও হল সংসদের বিক্ষোভের মুখে প্রায় 30 মিনিট ভোট গ্রহণ বন্ধ রাখে প্রশাসন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনে জাতীয় নির্বাচনের পুনরাবৃত্তি ঘটেছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। জোটের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে তারা বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা ক্রমেই ভেঙে পড়েছে। গতকাল বিকেলে রাজধানীর মতিঝিলে জোটের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শুরু হয়। এতে উপস্থিত ছিলেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য শীর্ষ নেতারা। ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নিন্দা ও প্রতিবাদ জানান ঐক্যফ্রন্টের নেতারা। বৈঠকে ডাকসু নির্বাচন, বেগম জিয়ার মুক্তি, চিকিৎসা ও নেতাকর্মীদের মামলা, গ্যাসের দাম বৃদ্ধি ও বিভাগীয় পর্যায়ে কর্মসূচি নিয়ে আলোচনা হয়। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এখানে জাতীয় নির্বাচনের 30শে ডিসেম্বরের যে ঘটনা, সেই ঘটনারই পুনরাবৃত্তি আজকে জাতি দেখলো। এটা আবার প্রমাণিত হলো যে আসলে নির্বাচন ব্যবস্থাটাই ভেঙে পড়ছে। সুলতান মনসুর সাহেব দল থেকে যেহেতু তাকে বহিষ্কার করা হয়েছে, সংসদ সদস্য হওয়ার যোগ্য তিনি নন, এবং এই বিষয়ে আমরা যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করব। জনগণকে যদি রক্ষা করতে হয়, তাদের স্বার্থ রক্ষা করতে হয়, তাদের অধিকার রক্ষা করতে হয়, কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, জনগণের ঐক্য তার জন্য অপরিহার্য। বাংলার সময় আরো থাকছে। পায়রা গভীর সমুদ্র বন্দরের মাস্টার প্ল্যানে হাত দিয়েছে সরকার। বিদেশি পরামর্শক নিয়োগ, সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয়ের তাগিদ। ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক এখন বিশ্বের উজ্জ্বল দৃষ্টান্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশের মাটিতে প্রশ্রয় দেওয়া হবে না। গতকাল দুপুরে গণভবন থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্সে একথা বলেন শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন লক্ষ্য অর্জনে সহযোগী হয়ে বাংলাদেশের পাশে থাকবে ভারত। অনুষ্ঠানে ভারত থেকে 1100টি বাস ট্রাক আমদানি সহ 4টি প্রকল্পের উদ্বোধন করা হয়। সবশেষ জাতীয় নির্বাচনের আগে গেল সেপ্টেম্বরে 2 দফায় শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্স করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর প্রথমবারের মতো সোমবার দুপুরে আবারও ভিডিও কনফারেন্সেই মুখোমুখি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় গণভবন থেকে শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নরেন্দ্র মোদী যৌথভাবে উদ্বোধন করেন 4টি প্রকল্প। এর মাধ্যমে বিআরটিসির জন্য 600 বাস ও 500 ট্রাক দেওয়ার পাশাপাশি উদ্বোধন করা হয় 5 জেলার 36টি কমিউনিটি ক্লিনিক, পিরোজপুরের ভান্ডারিয়ায় পানি শোধনাগার এবং জাতীয় জ্ঞান নেটওয়ার্কের সম্প্রসারণ কার্যক্রম। ভিডিও কনফারেন্সে নরেন্দ্র মোদী বলেন, উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের সহযোগী হয়ে পাশে থাকবে ভারত। प्रधानमंत्री शेख हसीना जी ने 2041 तक डेवलप कंट्री बनाने के उनके विजन को साकार करने में सहयोग करना हमारे लिए गर्व का विषय है। पिछले 5 वर्षों में भारत बांग्लादेश संबंधों के सोनाली अध्याय के लिए काम करने को मैं अपना बहुत बड़ा सौभाग्य मानता हूं। শেখ হাসিনাও নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান সহযোগিতামূলক বিভিন্ন প্রকল্পের জন্য। বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছে এবং সন্ত্রাসবাদী সংগঠনকে কখনোই বাংলাদেশের মাটিতে আশ্রয় প্রদান করা হবে না। আমাদের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিশ্ববাসীর সম্মুখে সুপ্রতিবেশী সুলভ সম্পর্কের দৃষ্টান্ত রূপে পরিগণিত হচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ভবিষ্যতেও এর সহযোগিতা অব্যাহত থাকবে। পরে বিআরটিসি ডিপো সহ বিভিন্ন জেলায় উপকারভোগীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন শেখ হাসিনা। বাসে যে যাত্রীরা চলবে বাস যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর বাস থেকে ময়লা রাস্তার জন্য ছুঁড়ে না ফেলা হয়। প্রত্যেক বাসে ময়লা রাখার জন্য জায়গা দিতে হবে। এই ব্যাপারটা বিআরটিসি সবসময় নজরে রাখবে বলে আমি আশা করি। সোমবারের কনফারেন্সে ভারতের সহায়তার প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের কর্মকাণ্ডে সক্ষমতা বাড়বে দেশের। ভারত আমাদের একটা পরীক্ষিত বন্ধু দেশ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্যে গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকার দুর্নীতি নিয়ন্ত্রণে আনতে পেরেছে বলেই আজ উন্নয়ন দৃশ্যমান। তিনি আরো বলেন, ঐক্যফ্রন্টের সাংগঠনিক দুর্বলতার কারণে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। তবে বিএনপি থেকে যারা নির্বাচিত হয়েছেন তাদের সংসদে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা কিন্তু দুর্নীতি অনেক কমিয়ে আনতে পেরেছি, কিন্তু একটা স্বভাব যখন সৃষ্টি হয়ে যায় তখন সেখান থেকে মানুষকে বের করে আনা বেশ কষ্টকরই হয়ে পড়ে। আমরা আপনার চেষ্টা করে যাচ্ছি যে দুর্নীতি দূর করে উন্নয়ন। তবে আমি বলবো দুর্নীতি যথেষ্ট আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি বলেই আজকে আমাদের উন্নয়নটা দৃশ্যমান হচ্ছে। একজন সাজাপ্রাপ্ত কারাগারে আর একজন সাজাপ্রাপ্ত দেশান্তরে, তাদেরকে জনগণ যে ভোট দেবে কি দেখে ভোট দেবে? কারণ তারা যে ঐক্যফ্রন্ট করেছে সেখানে তারা এটা তো দেখাতে পারেনি যে এই ঐক্যফ্রন্ট যদি মেজরিটি পায় তাহলে কে প্রধানমন্ত্রী হবে, কে সরকার প্রধান হবে, কে রাষ্ট্র চালাবে। তো জনগণ যখন সেটা পায়নি তারা আমাদেরকেই বেছে নিয়েছে। গ্যাসের দাম বাড়াতে মাত্র 9 মাসের ব্যবধানে আবারও শুরু হলো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানি। প্রথম দিনে গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা। এছাড়া গ্যাসের সঞ্চালন চার্জ 33% বাড়ানোর আবেদন করেছে জিটিসিএল। তবে একই অর্থ বছরে দ্বিতীয়বার গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়াকে বেআইনি বলছেন বিশেষজ্ঞ ও বিভিন্ন অংশীজনরা। আবারও শুরু হলো গ্যাসের দাম বাড়ানোর আনুষ্ঠানিকতা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানির প্রথম দিনে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবনা তুলে ধরে রাষ্ট্রায়ত্ত তেল গ্যাস প্রতিষ্ঠান পেট্রোবাংলা। অধিক পরিমাণে এলএনজি আমদানির যেমন বিকল্প নেই, তেমনি এই এলএনজি আমদানির ব্যয় নির্বাহের জন্য এই মিশ্রিত গ্যাসের ভোক্তা পর্যায়ে মূল্য সমন্বয়ের বিকল্প নেই। শুনানিতে গ্যাসের সঞ্চালন চার্জ প্রতি ঘনমিটারের জন্য 42 পয়সা থেকে বাড়িয়ে 56 পয়সা করার আবেদন জানায় জিটিসিএল। তবে এর যৌক্তিকতা পায়নি বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি। জিটিসিএল এর বিদ্যমান চার্জ অপরিবর্তিত রাখা যেতে পারে। গণশুনানিতে গ্যাসের দাম বাড়ানোর তীব্র বিরোধিতা করেন বিশেষজ্ঞ ও অংশীজনরা। আইনে বলা আছে, একেবারে স্পেসিফিক্যালি বলা আছে যে কমিশন কর্তৃক নির্ধারিত ট্যারিফ কোনো অর্থ বছরে একবারের বেশি পরিবর্তন করা যাবে না। আপনার আবেদনের মধ্যে বলতে হবে যে কোন প্যারায় আছে
যে আপনি এই 3 মাসের মধ্যে আপনার আসা দরকার হলো। দাম নিয়ন্ত্রণে নিজস্ব উৎস থেকে গ্যাস অনুসন্ধান, জ্বালানি খাতে অনিয়ম, দুর্নীতি ও অপচয় রোধের দাবি জানানো হয় গণশুনানিতে। এটা যুক্তির চেয়ে বড় যুক্তি ছিল আমাদের লোকাল গ্যাস যেটা আছে আমরা তুলি না, আরো প্রজেকশন দেবো, দিয়ে জনগণের পকেট পেটার জায়গায় যাবো। বোধ হয় বাংলাদেশ সে জায়গায় নেই। এই মার্চ মাস মুক্তিযুদ্ধের বাংলাদেশকে এই লুটপাটের ধারা যেতে দেওয়া হবে। এদিকে গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়ার বিরুদ্ধে বিআরসি কার্যালয়ের সামনে বিক্ষোভ করে কয়েকটি সংগঠন। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে ওই দুই ঘটনায় একই পরিবারের 7 জনেরই মৃত্যু হলো। গত রাত 10:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শাহজাদা নামে ওই ব্যক্তি মারা যান। নৌকাডুবির আহত অবস্থায় তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। শাহজাদা 2 পায়ে জখম ও মাথায় আঘাত পেয়েছিল। লাশ দাফনের জন্য সরকারের তরফ থেকে 20,000 টাকা দেওয়া হয়েছে। দুই পায়ে আঘাত ছিল প্রচুর, উনি আর 6 জন নিখোঁজ ছিল। 6 জনের লাশ আমরা পর্যায়ক্রমে কালকে পর্যন্ত পেয়েছি, কিন্তু আজকে উনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছিল। আজকে ঢাকা মেডিকেল আনার পরে এখন এই 10টার পরে কিছুক্ষণ আগে মারা গেছে, ইন্তেকাল করছে। এদিকে বুড়িগঙ্গায় চলা যাত্রীবাহী নৌকা নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিএ। পোস্তগোলা সেতু থেকে বাবুবাজার সেতু পর্যন্ত নৌকা চলাচলের জন্য এখন থেকে একটি ঘাট নির্দিষ্ট করে দিয়েছে সংস্থাটি। গতকাল এই লক্ষ্যে কাজ শুরু করে বিআইডব্লিউটিএ। এতদিন ধরে সদরঘাট থেকে নৌকায় যাত্রী পারাপারের জন্য লালকুঠি, ওয়াইজ ঘাট ও শ্মশান ঘাট ব্যবহার করে আসছিল মাঝিরা, যেখানে একই জায়গা থেকে বরিশালগামী সকল লঞ্চও যাতায়াত করে থাকে। তাই দুর্ঘটনা কমাতে ওই 3টি ঘাট বন্ধ করে সদরঘাটের পশ্চিম পাশে একটি নির্দিষ্ট স্থান বিনা সিকরি স্নান ঘাটে নেয়ার কাজ শুরু হয়েছে। বাংলার সময়ে আরও থাকছে। সাফ ফুটবল সামনে রেখে নেপালে বাংলাদেশ নারী দলের অনুশীলন, যাতায়াত ব্যবস্থা নিয়ে ভোগান্তিতে মারিয়া মৌসুমীরা। 12 মের মধ্যে দেশের সব টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচার করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রথম 3 মাস ফ্রি সম্প্রচারের সুযোগ দেওয়া হবে বলেও জানান তিনি। গতকাল দুপুরে সচিবালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন আটকো নেতাদের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের একথা বলেন। বিদেশি বিজ্ঞাপনের ক্ষেত্রে মাননীয় মন্ত্রী বলেছেন অবৈধ কাজ দীর্ঘদিন যাবত চলে আসছে। আমরা অতীতে আন্দোলন করেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি, তিনি আশ্বস্ত করেছেন, বর্তমান মন্ত্রীও আশ্বস্ত করছেন। আগামী 12 মে নাগাদ বাংলাদেশের সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হবে। 3 মাস ফ্রি সার্ভিস প্রোভাইড করবে। তার আগে তারা ফাইবার অপটিক্সের মাধ্যমে এগুলো প্রতিবাদের গ্রাউন্ড স্টেশনে নিয়ে যাবে, সেখান থেকে আপলিঙ্ক করবে এবং আবার ডাউনলিঙ্ক করবে। বিদেশি কোনো চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে বিজ্ঞাপন প্রদর্শন করা আইনত দণ্ডনীয় অপরাধ। 1 এপ্রিলের পর থেকে সরকারের এই নির্দেশনা পালন না করে তাহলে আমরা এনফোর্সমেন্টে যাব। পায়রা গভীর সমুদ্র বন্দর গড়ে তোলার লক্ষ্যে মাস্টার প্ল্যান তৈরির কাজ হাতে নিয়েছে সরকার। এরই মধ্যে পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানালেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। চূড়ান্ত পরিকল্পনার আগে পরিবেশ ও প্রতিবেশ বিবেচনার আহ্বান বিশেষজ্ঞদের। প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সচিব বললেন, পূর্ণাঙ্গ পরিকল্পনা বাস্তবায়নে সমন্বয়হীনতা বরদাস্ত করা হবে না। দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রাকে আন্তর্জাতিক মানে পরিণত করার লক্ষ্যে এগুচ্ছে সরকার। এরই মধ্যে 6,500 একর এলাকা নিয়ে বিস্তারিত পরিকল্পনার কাজও শুরু হয়েছে। এতে বুয়েটের 29 জন বিশেষজ্ঞ এবং নেদারল্যান্ডস ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান রয়্যাল হাস্কনিং DHVর 61 জন বিশেষজ্ঞ কাজ করবেন।
সোমবার উন্নয়ন অংশীদারদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় বলা হয় প্রথম পর্যায়ে 19টি অংশ বাস্তবায়ন করা হচ্ছে। যেহেতু এখানে ডলফিন, ইলিশ ব্রিডিং এরিয়া এবং অন্যান্য আরও বেশি বিশেষ জিনিসগুলো রয়েছে, এই সবগুলোকে নিয়েই যাতে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান হয়। এদিকে পরিকল্পনা বাস্তবায়নের আগে বন্দর ও এর আশপাশের প্রাণীবৈচিত্র্য ও পরিবেশ যেন অক্ষত থাকে সেই তাগিদ দেন ডক্টর আইনুন নিশাদ। আর শুরু থেকেই সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় জরুরি বলে মত দেন প্রধানমন্ত্রীর এইচডিজি বিষয়ক মুখ্য সচিব। The detailed master plan is under preparation. In the meantime, we don't want to stop all other development works. ডিপসি পোর্ট আছে, তার পাশে বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হচ্ছে, বহু ধরনের কলকারখানা গড়ে উঠবে। কাজেই শুধুমাত্র এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করলে হবে না, এটার কিউমুলেটিভ ইম্প্যাক্ট কি সেটা দেখতে হবে। অনুষ্ঠানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন সবার সঙ্গে পরামর্শ করেই মাস্টার প্ল্যান চূড়ান্ত করা হবে। দেশের যেসব বিশেষজ্ঞরা আছে এবং যে বিদেশিদের কনসালটেন্ট যারা আছে তাদের যে আমরা সহযোগিতা নিচ্ছি। প্রয়োজন মাথায় রেখে প্রতি 5 বছর পর পর এই মাস্টার প্ল্যান হালনাগাদ করা হবে বলেও জানানো হয় পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষ থেকে। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। বর্ষা মৌসুমকে সামনে রেখে জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম নগরীতে মাসব্যাপী ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে সিটি কর্পোরেশন। গতকাল সকালে নগরীর দেওয়ানবাজার এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করেন সিটি মেয়র আজম নাসির উদ্দিন। এ কার্যক্রমের আওতায় নগরীর 41টি ওয়ার্ডের নালা ও ড্রেন পরিষ্কার করা হবে। বর্ষা মৌসুমে নগরীর জলাবদ্ধতা মুক্ত এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মেয়র আজম নাসির উদ্দিন। 5টা ওয়ার্ডে করা হচ্ছে, এইভাবে 4 দিন 5টা ওয়ার্ডে করার পর তারপর আর 4 দিন 5টা ওয়ার্ডে করবো। এইভাবে আমরা 11 এপ্রিল শেষ করার পর আবার আমরা শুরু করব। অর্থাৎ বর্ষা মৌসুমে আমাদের যে দায়িত্ব ড্রেনগুলো, আর এরই মধ্যে আবার আমি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং যেহেতু দায়িত্বপ্রাপ্ত যেটা সেনাবাহিনী, ওনাদের সাথে বসবো। বাগেরহাটে বাসায় ঢুকে মায়ের কোলে ঘুমিয়ে থাকা 2.5 মাসের এক শিশুকে চুরি করেছে দুর্বৃত্তরা। স্বজনদের অভিযোগ 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে ওই চক্রটি। শিশুটিকে উদ্ধারে মাঠে অভিযান শুরু করেছে পুলিশ। জেলা প্রতিনিধি আলী আকবর টুটুলের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। স্বজনরা জানায় রোববার রাতে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বিশারিঘাটা গ্রামে 2.5 মাসের সন্তান আব্দুল্লাহকে নিয়ে ঘুমিয়েছিলেন সোহাগ হাওলাদার ও তার স্ত্রী রেশমা আক্তার। কোনো এক সময় ঘরের জানালার গ্রিল খুলে ঘরে প্রবেশ করে একদল দুর্বৃত্ত। তারা শিশু আব্দুল্লাহকে নিয়ে পালিয়ে যায়। ভোর রাতে ঘুম ভেঙে গেলে সন্তানকে আর দেখতে পাননি বাবা মা। পরে সোমবার সকালে সোহাগের মোবাইল ফোনে আব্দুল্লাহকে অপহরণের কথা বলে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। হঠাৎ করে রাত 3টা থেকে উঠে দেখি, হঠাৎ শব্দ পেয়ে দেখি যে ঘরের লাইট বন্ধ। আমরা ঘুমিয়ে পড়ি, হঠাৎ রাত্র 4:30টার সময় উঠে দেখি ঘরের দরজা খোলা এবং আমার ছেলে নেই এবং আমার একটা মোবাইল নিয়ে গেছে। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে মোরেলগঞ্জ থানা পুলিশ। পরে সময় সংবাদকে টেলিফোনে পুলিশ জানায় শিশুটিকে উদ্ধারে কাজ চলছে। আমরা এই মোবাইলের সন্ধানে এবং মোবাইল বহনকারীকে তাকে জানার জন্য 3টি টিম নিযুক্ত করেছি। আমাদের পুলিশের 2টি ডিপার্টমেন্ট এক্ষেত্রে কাজ করতেছে। তাদের সাথে কোনো শত্রুতা আছে কিনা বা বাচ্চাটির অন্য কোনো প্রবলেম আছে কিনা এই সব কিছু খতিয়ে দেখছি। চুরি হওয়া শিশু আব্দুল্লাহ সোহাগ রেশমা দম্পতির দ্বিতীয় সন্তান বলে জানিয়েছেন স্বজনরা। সময় সংবাদ, বাগেরহাট। বরিশালে 9ম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় 2 আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মাহমুদুন নবীর তোলা ছবিতে ফিরদাউস সোহাগের রিপোর্ট। বরিশালের গৌরনদী উপজেলার বিজয়পুরে জান্নাত মঞ্জিলে ভাড়া থাকতেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ টেক্সটাইল ইনস্টিটিউটের 3 ছাত্র। ভুক্তভোগী জানান কিছুদিন আগে জান্নাত মঞ্জিলের বাসিন্দা শাওনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত 7 ফেব্রুয়ারি শাওন তাকে কৌশলে বাসায় ডেকে নেয়। সেখানে অপর 2 জন সরোয়ার ও সাইফুল সহ 3 জন তাকে ধর্ষণ করে। মোবাইলে ধারণ করা ধর্ষণের চিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার কথা বলে গত 11 ও 15 ফেব্রুয়ারি 3 জন আবারও পাশবিক নির্যাতন চালায়। প্রেমের কথা বললে বললো অল্প কদিন কথা বলছি, তারপরে বলছে যে আমার শরীর খারাপ, আমার জন্য ঔষধ নিয়ে যেতে। পরে আমি গেছি, যাওয়ার পরে ওরা 3 জন আমাকে ধর্ষণ করছে। আমাকে ফোন দিয়ে পরে বলে যে আপনার ভিডিও কিন্তু আমাদের কাছে আছে, ওগুলো আমরা ইন্টারনেটে ছাড়িয়ে দেবো। তো এরকম বললে আমার সাথে 3 বার ওরা এরকম করছে।
তো তারপরে আমি এই জিনিসটা থানায় জানাই, তাই আমি ওদের একটা শাস্তি চাই। আমার মেয়েরে যারা ক্ষতি করছে তাদের শাস্তি চাই আমি, আর এমন কঠিন শাস্তি হোক যা দেখে আর কোনো পুরুষ জানি এই কাজ না করে। এ ঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে 3 জনকে আসামি করে গৌরনদী থানায় একটি মামলা করেন। এই ঘটনায় জড়িত 3 জনের মধ্যে 2 জনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করে ফেলেছি, আর একজন পলাতক আছে, শর্ট টাইমেই তাকে ধরে ফেলবো। এবং এই ঘটনার যাতে সুষ্ঠু বিচার হয় সেজন্য পুলিশের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমি সকালে জানছি জিনিসটা, জানার পরে আমার কাছে কোনো অভিযোগ আসে নাই। আমার ঊর্ধ্বতন যারা আছেন আমি তাদের সাথে পরামর্শ করে পরে ডিসিশন নেব। ভুক্তভোগী ওই কিশোরী স্থানীয় আল হেলাল ইসলামিয়া দাখিল মাদ্রাসার 9ম শ্রেণীর শিক্ষার্থী। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। জয়পুরহাটে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল দুপুরে পাঁচবিবি উপজেলার পূর্ব মহিপুর গ্রামে এই হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায় নিহত মেরিনা বেগমের স্বামী সানোয়ার হোসেনের বাজার থেকে বাড়ি ফিরে স্ত্রীর রক্তাক্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এদিকে নিহত মেরিনা বেগম সুদের কারবারি হিসেবে এলাকায় পরিচিত। প্রায়ই টাকা পয়সা নিয়ে পাওনাদারদের সঙ্গে তার বাগবেতনটাও হতো। এর জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা এলাকাবাসীর। নড়াইলে চুরি যাওয়া ইজি বাইক সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে যশোর জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় গতকাল সকালে নড়াইল চৌরাস্তায় ইজি বাইক রেখে অন্যদিকে যায় চালক। ফিরে এসে না পেয়ে থানায় খবর দেয়। দুপুরে তথ্যের ভিত্তিতে যশোরের বসুন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে ইজি বাইক সহ হারুন হাওলাদার নামে একজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করা হয়। টাঙ্গাইলে তুলার মিলের গোডাউনে আগুন লেগে পুড়ে গেছে বিপুল পরিমাণ কাঁচামাল, তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল বিকেলে মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলে এই অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিস জানায় নাহিদ কটন মিলের 7 নম্বর গোডাউনে হঠাৎ করে আগুন লাগে। মুহূর্তে পুরো গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় 4 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে যায় বিপুল পরিমাণ পাটের বেল্ট, তুলা ও সুতা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতির মূল শক্তি, এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে 2 দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। গতকাল সকালে ভৈরব উপজেলা চত্বরে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত সাদবিন। পরে মেলার স্টলগুলো ঘুরে দেখেন অতিথিরা। মেলায় 12টি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন স্টলে তাদের উদ্ভাবিত নানা প্রযুক্তি প্রদর্শন করেন। নড়াইলে চলছে 10 দিনব্যাপী সুলতান মেলা। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় মেলার 9ম দিনের আয়োজন করা হয় সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বক্তব্য রাখেন সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক রবিউল ইসলাম। তিনি সোনার বাংলা গড়তে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। পরে বিভিন্ন সংগঠনের শিল্পীরা নাচ ও গান পরিবেশন করেন। মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন দর্শকরা। গত 3রা মার্চ শহরের রূপগঞ্জ সুলতান মঞ্চ প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ডাকসুর ভিপি হলেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক। জিএস ছাত্রলীগের গোলাম রাব্বানী ফল প্রত্যাখ্যান করে কর্মীদের ব্যাপক হইচই। অনিয়ম বিক্ষোভ, ফের ভোট গ্রহণে ডাকসুর উত্তেজনাকর নির্বাচন। 18 হলের 12টিতে ভিপি ছাত্রলীগের, 6টিতে স্বতন্ত্র। উন্নয়ন সহযোগী হয়ে বাংলাদেশের পাশে থাকবে ভারত, সন্ত্রাসী সংগঠনকে প্রশ্রয় না দেওয়ার ঘোষণা। হাসিনা মোদি ভিডিও কনফারেন্স, 4টি প্রকল্পের যৌথ উদ্বোধন। গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ানো নিয়ে গণশুনানি, সঞ্চালন চার্জ সমন্বয় করার প্রস্তাব। আবারও দাম বাড়ানো অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞরা। এবং সদরঘাটে নৌকাডুবিতে আহত ব্যক্তির মৃত্যু, এ নিয়ে প্রাণ হারালেন একই পরিবারের 7 জনই। সরানো হচ্ছে 3টি খেয়াঘাট, নির্দিষ্ট একটিতেই পারাপার।
এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।